হ্যাঁ, বলছি। তো সেক্ষেত্রে তোমাদের আহ, আমি মাইক্রোসফট ওয়ার্ড যেটা সেটা তোমাদের ডিসকাস করে ওরকম বেনিফিট হবে না। ইনফ্যাক্ট তোমরা সবাই যেহেতু থার্ড সেমিস্টারে পড়ছো, টার্ম পেপার তৈরি করেছো, প্রেজেন্টেশন দিয়েছো, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলি আমরা অমিট করব। ঠিক আছে? তো ওয়ার্ড পাওয়ার পয়েন্টের বিষয়ে যদি কারোর কোনো ইস্যু থাকে স্পেসিফিক, যে স্যার আসলে এই বিষয়টা সংক্রান্ত একটু মানে স্পেসিফিক প্রবলেম ওরিয়েন্টেড, সেইটা যদি আলোচনা করতেন তাহলে আমাদের জন্য এটা খুব সুবিধের হতো। তো সেই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করতে পারবো বা করবো, সেটা তোমরা কালকে জানাবা। আজকের মধ্যে অ্যানালাইসিস করে যে ওয়ার্ডের স্যার এই পার্টটা আপনারা যদি একটু চেষ্টা করতেন তাহলে সুবিধা হবে। তো আজকে আমরা চেষ্টা করব এক্সেল নিয়ে কাজ করার ক্ষেত্রে। তো মাইক্রোসফট অফিস প্যাকেজের এক্সেল একটা প্রোগ্রাম, মাইক্রোসফট এক্সেল। তো এক্সেল প্রোগ্রামটা আমরা যদি শেয়ার করি, মানে ওপেন করি, তাহলে আমাদের এরকম স্ক্রিন শেয়ার হয়েছে। জি হ্যালো, স্যার। ওকে। জি স্যার, দেখা যাচ্ছে। এরকম একটা উইন্ডো আমাদের সামনে আসবে। মাইক্রোসফট অফিসের মধ্যে মাইক্রোসফট এক্সেল একটা প্রোগ্রাম আছে, ঠিক আছে, সফটওয়্যার। তো মাইক্রোসফট এক্সেলে হয়তো বা অনেকেই একটু একটু কাজ জানো। তো যারা কাজ জানো তারা একটু যাচাই করে নিবা যে আসলে আমরা ক্লাসে ডিসকাস যেগুলি করছি সেগুলির সাথে কতটা যায়। আর যারা না জানো তারা খুব ভালো করে খেয়াল করবা। আর একটা জিনিস সত্য, এই এক্সেল, ওয়ার্ড, অ্যাক্সেস থেকে এত বেশি পরিমাণে কাজ করা যায়। আগে মানুষ এইগুলিকেই ভর করে সমস্ত ধরনের কাজবাজ করত। তো যেটা আসলে জানলে আমরা অনেক কিছু উপকার পেতে পারি সবকিছুর ক্ষেত্রেই। তো প্রথম প্রসঙ্গ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড পারলে কেন এক্সেল আমার লাগবে, আবার ওয়ার্ড পারলে কেন আমার মাইক্রোসফট অ্যাক্সেস লাগবে। প্রত্যেকটার তৈরির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রয়েছে, কেন আমরা এক্সেল শিখবো বা কেন এক্সেল প্রোগ্রামটা অফিস প্যাকেজের মধ্যে দেওয়া হয়েছে। নামটাই হয়েছে মাইক্রোসফট অফিস প্যাকেজ। প্যাকেজ মানে মাল্টিপল কম্পোনেন্ট একত্রিত অবস্থায় যদি কাউকে অফার করা হয় তাহলে সেটাকে আমরা প্যাকেজ বলছি। যেরকম মোবাইলের ক্ষেত্রে টক টাইম, এসএমএস, ইন্টারনেট, এগুলি মিলিয়ে টিলিয়ে এক একটা প্যাকেজ তোমাদেরকে অফার করে নির্দিষ্ট একটা ট্যারিফ নিয়ে। এখন এই মাইক্রোসফট অফিস প্যাকেজের মধ্যেও এক্সেল প্রোগ্রামটা দেওয়া হয়েছে বিশেষ করে ক্যালকুলেশন বা হিসেব নিকেশের ক্ষেত্রে খুব বড় ধরনের সহায়তা করার জন্য এই এক্সেল প্রোগ্রামটা দেওয়া হয়েছে। ঠিক আছে? এক্সেল সফটওয়্যারটা এর মধ্যে অ্যাড করা হয়েছে। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আসলে মানে হিসেব নিকেশ করা যায় না। সেটা শুধুমাত্র তুমি টাইপ করবা, ফরম্যাটিং মানে ফরম্যাটিং করার জন্য বা ফরম্যাটেড টেক্সট রাইটার বা এই ধরনের কাজের জন্য আসলে ওয়ার্ড লাগে। এক্সেলটা আসলে মূলত আমরা চেষ্টা করব যে যেখানেই হিসেব নিকেশের বিষয় আছে সেইখানে আমরা এক্সেল প্রোগ্রামটা ব্যবহার করতে। ঠিক আছে? তো তোমাদেরকে একটু জিনিস বলে রাখি, মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেল বা এক্সেস এই দুইটার ক্ষেত্রে পাওয়া মানে পার্থক্যগত বিষয়টা হলো যে ওয়ার্ডে তোমাকে কখনো ভুল দেখাবে না। মানে কোনো কাজ করতে গেলে তুমি ভুল টাইপ করলেও সে তোমাকে লিখতে বারণ করবে না। আর তুমি যদি অদ্ভুত কিছু করে ফেলো তাও তোমাকে বারণ করবে না। ওয়ার্ডটা হচ্ছে সেরকমই। কিন্তু এক্সেল এর ক্ষেত্রে যখন আমরা কোনো জটিল ক্যালকুলেশন করতে চাইবো তখন দেখব প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যে একটা পয়েন্ট এদিক সেদিক হয়ে গেলে আমাদের আর সামনের দিকে এগোতে দিচ্ছে না। ঠিক আছে? তো যে প্রসঙ্গটা নিয়ে আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে এক্সেল প্রোগ্রামের বিশেষত্ব এবং এক্সেল প্রোগ্রাম কেন শিখবো সেইটা। তো এখন এক্সেলটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা স্ক্রিন আসবে। ঠিক আছে? এই স্ক্রিনটা মূলত ওয়ার্ডের মতোই, কিন্তু এখানে এই ভিতরের বিষয়গুলি দেখো কি সুন্দর সেল আকারে, বক্স বক্স, টেবুলার আকারে। এই টেবিলের উপরের দিকে এ বি সি ডি দেয়া আছে আর লেফট সাইডে 1 2 3 4 দেয়া আছে। তো এখন এখানে এইগুলিকে বলা হবে কলাম। যদি কেউ কোনো কিছু বুঝতে না পারো ডিরেক্টলি আমাকে থামিয়ে দেবা যে স্যার আমি বুঝিনি, এখানে আবার আলোচনা করেন। এইগুলিকে বলবো কলাম আর এইগুলিকে বলবো রো। তো এখন এই কলাম এবং রো এর পরস্পর ছেদ করার যে অংশটা আছে সেটাকে বলছি আমি সেল। এখন এইখানে যারা একেবারেই নতুন তাদের জন্য বলছি,
যে এই কার্সর মানে এই যেটা নাচানাচি করছে, এই কার্সরটার অবস্থা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। সেই রকম ফেরটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো এই সেল এর একটা নির্দিষ্ট পরিচয় আছে। পরিচয়টা কিরকম? এইটা হচ্ছে বি নম্বর কলামের ২ নম্বর রো। যার মানে এইটার ঠিকানা হচ্ছে B2। এইটার ঠিকানা কত? D5। যার মানে এই কলাম এবং রো এই দুইটাকে যে বিন্দুতে সেট করা হয় বা যে সমস্ত সেল সেট করেছে তাদের প্রত্যেকটার আলাদা আলাদা ঠিকানা টোটাল এই এক্সেল এর শীটটা জুড়ে রয়েছে। ঠিক আছে? এই এক্সেল এর শীটটা জুড়ে রয়েছে। গেল এটা? তো এখন আমি যখন কার্সরটা ঠেলে এই উপরের দিকে উঠবো, তখন দেখো অ্যারোটার অবস্থা চেঞ্জ হয়ে গেছে। মানে ডাউন অ্যারো হয়েছে। এইটা ক্লিক করলে টোটাল রোটা সিলেক্ট হলো। আবার এইটা ঠেলে নিয়ে এসে এইভাবে ক্লিক করলে টোটাল রোটা এইভাবে সিলেক্ট হলো। আর এইখানে যখন কলামের উপর রেখে সিলেক্ট করব তখন টোটাল কলামটা সিলেক্ট হবে। একটা হলো ডাউন অ্যারো আর একটা হলো রাইট মোটা অ্যারো। এটা কিন্তু আমি একটু মোটা টাইপের অ্যারো বললাম। গেল এটা? এরপরে দেখো এই কার্সরটা এখান থেকে যদি আমি রাইট সাইডের দিকে নিয়ে আসি, যখন এ এবং বির সংযোগস্থলে কার্সরটা আসলো তখন অ্যারোটার চিহ্নটা দেখছো কেমন হয়ে গেছে? দুই দিকে দুইটা অ্যারো সিম্বল দেয়া আছে, মাঝখানে একটা বার সিম্বল দেয়া আছে। এর মানে হচ্ছে দুই দিকেই আমরা এই কলামটাকে বাড়াতে কমাতে পারি। প্রশস্ততা বাড়তেও পারে কমতেও পারে। এই দেখো এই বাড়িয়ে দিলাম। ঠিক একইভাবে যখন এই কলাম মানে রো এর ক্ষেত্রে আসবো তখনও ঠিক এইভাবে আমরা লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচের দিকে টান দিলে বেড়ে যাবে। কি করতে হবে? আমরা যখন কলামটার চওড়া উইডথ বাড়াবো তখন যখন কার্সরটা ওই সংযোগস্থলে ঠেলে নিয়ে যাব তখন দেখব যে লেফট রাইট দুই দিকেই অ্যারো আছে, মাঝখানে একটা বার আছে। তখন লেফট বাটনটা চাপ দিয়ে ধরে টান দেব। তখন এটা চওড়া হয়ে যাবে। ঠিক একইভাবে এখানেও লেফট বাটনটা চাপ দিয়ে ধরে বড় করলে হয়ে যাবে। আর এই এক্সেল প্রোগ্রামের মধ্যে আমাদের পিছনের যে শর্টকাট ওয়ার্ডে যা শিখেছো তোমরা সেগুলি সব প্রযোজ্য। কন্ট্রোল এক্স, কন্ট্রোল জেড, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, এভরিথিং। এগুলি আমরা অনেকেই মোটামুটি জানি। ঠিক আছে? আমি কিন্তু ওয়ার্ড প্রোগ্রামটা এস্কেপ করে গেছি। তোমাদের নাইমুর স্যার ওয়ার্ডটা নিয়ে কাজ করবেন। আর তোমাদের ইনফ্যাক্ট এক্সেল নিয়েও নাইমুর স্যার হয়তো কিছু কাজ করবেন। আমি তোমাদের যেহেতু সময় পাবো না সেজন্য আমি এক্সেলের কিছুটা হাতে করে দিচ্ছি। আর আমার একটা ইউটিউব চ্যানেলের ওইখানে অন্যান্যদের ক্লাস নিয়েছিলাম, সেটা একটু তোমরা দেখবা। ওদের এক্সেস শেখানো হয় না, তোমাদের এক্সেসটা কালকে শেখানো হবে। তো এখন এখানে যে কাজটা করব, এইখানে এই মোটা প্লাসটা ঠেলে যদি কোনো একটা সেলের উপর রাখি তাহলে ক্লিক করলেই লেফট বাটন ক্লিক করলেই সেটা দেখো চতুর্দিকে বক্স হয়ে গেছে এবং এই বটম রাইট কর্নারটা একটু কেমন যেন আকারে আছে। তাহলে এই বক্সটাকে যদি কোনো কিছু করতে চাই তখন এই কার্সরটা ধরে ঠেলে নিয়ে ওই মানে যে একটা স্কোয়ার টাইপের আছে না, বক্স টাইপের, এই যে এইখানটায় ওইখানে নিয়ে যাব এবং নিয়ে যখন যাওয়া হবে যে ওই পয়েন্টের উপরই কার্সরটা আছে, সেটা কখন বুঝবো? যখন এই মোটা দাগের প্লাসটা ঠেলে ওর কাছে নিয়ে আসলে একটা চিকন প্লাস হয়ে যাবে। তখন বুঝতে হবে ওই স্কোয়ার টাইপের যে বক্সটুকু আছে বটম রাইট কর্নারে সেইটার উপরে পড়ছে। এখন এইটাকে যদি তুমি লেফট বাটন চাপ দিয়ে ধরে টান দাও, নিচের দিকে যাও, ডানে যাও, বামে যাও, যেদিকে যাও সেদিকে এ মুভ করবে। ঠিক আছে? বুঝতে পারলাম? এখন এই সেল সিলেকশন, এটা কিন্তু সেল সিলেকশন। সেল সিলেকশনের পরে সেল এই সিলেক্ট করে তাকে এক্সটেন্ড করার জন্য এইভাবে আমরা ব্যবহার করব। এখন আসি আমরা মূল কাজের কথায়। এতক্ষণ আমরা আলোচনা করলাম যে এক্সেল এর ভেতরের শীট, এই যে একটা পাতা ওপেন হলো, আমরা যেরকম কোনো স্যারের লেকচারকে ফটোকপি করে শীট বলি, এই এক একটা পাতাকে আমরা এখানে এক একটা শীট বলবো। একাধিক শীট এখানে তৈরি করা যাবে এবং একাধিক শীট একটা বইয়ের মধ্যে থাকতে পারে। এই বইয়ের মধ্যে একাধিক পাতা, প্রত্যেকটা পাতাকে আমরা এক একটা শীট বা হিসেবের পাতা বলছি এবং অনেকগুলি পাতা মিলে এখানে আমার প্রয়োজন মাফিক যতগুলি প্লাসে ক্লিক করব ততগুলি শীট হয়ে যাবে। আমরা এক একটা বুক করব।
বই হবে, এটাকে বলা হবে এক্সেল এর ওয়ার্কবুক। যাই হোক, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম এক্সেল এর ভিতরের সেলগুলি, সেলের ঠিকানাগুলি, সেলকে কিভাবে সিলেক্ট করব, কিভাবে টেনে বড় করব, চওড়া করব, এইগুলি। এখন আসি আমরা কাজের কথায়। ধরে নাও তোমাদের গ্রেড শিটটা আমরা করতে চাই। তোমাদের গ্রেড শিটটা করতে চাই, থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে। এই ইউনিভার্সিটিতে যেভাবে গ্রেড শিট করে সেই গ্রেড শিটটা আমরা এক্সেল দিয়ে করব। আমি ধরে নিলাম সিরিয়াল নম্বর দিলাম, সিরিয়াল নম্বর দিয়ে সাবজেক্টের সিরিয়াল নম্বর দিব। এইখানে কোর্স কোড, ঠিক আছে, কোর্স এইভাবে না লিখে কোর্স কোড। যদি কারো কোশ্চেন থাকে কোশ্চেন করো, টাইটেল, ঠিক আছে, গেল এটা। এরপরে হচ্ছে ক্রেডিট আওয়ার, ঠিক আছে। এরপরে মার্কস, অবটেন মার্কস। এরপরে জিপি। এই তোমাদের ট্রান্সক্রিপ্ট এরকম থাকে না? কথা বলো। হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। জিপি, এলজি, লেটার গ্রেড। আর কি থাকে? কোর্স কোড, কোর্স টাইটেল, ক্রেডিট আওয়ার, অবটেন মার্কসটা তোমাদের থাকে না, মার্কসটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। জিপি, লেটার গ্রেড, আর কিছু আছে? লেটার গ্রেড, জিপি, এরপরে হলো কি জিপিএ, তারপরে পিসিজিপিএ, এরপরে পিসিসিএস, এরপরে হচ্ছে সিজিপিএ। এরকম একটা কিছু থাকে। এখানে রিমার্কস, রিমার্কস। এখন আমাদের এই সেমিস্টারে 10টা কোর্স আছে, তোমাদের থিওরি প্র্যাকটিক্যাল মিলে 10টা কোর্স আছে। 1 লিখলাম, 2 লিখলাম। এখন এখানে আমি 10টা কোর্সকে কিভাবে খুব সহজে করতে পারি, মানে একই রিলেশন, মানে 1 এর পর 2, 2 এর পর 3 হবে, সেই 2 আর 3 কে কিভাবে সব জায়গায় একই রিলেশন দিয়ে কপি করতে পারি সেটা দেখি। 1 আর 2 একত্রে চাপ দিয়ে ধরে নিচে নামালাম, যেখান থেকে যে সেল থেকে শুরু করব সেখানে নিচে নামালাম, এরপরে কার্সরটা ওই নরমাল প্লাস হওয়ার পর আমি টান দিয়ে নিচে নিয়ে যাই, 10 হয়ে গেল। আমার 10টা সাবজেক্ট আছে, ঠিক আছে। কিভাবে করলাম? এখানে কোর্স কোডটা দেখি, কোর্স কোড বিবিএ হাইপেন 111 বিবিএ হাইপেন 112। এখন এই বিবিএ হাইপেন 111 এখানে 11 দিলে তোমরা আবার ঝামেলা করবা, তোমরা ফার্স্ট সেমিস্টারে 21, স্যার আমাদের ফার্স্ট সেমিস্টার করে দিয়েছেন কেন 212। এখন এই দুইটাকে একত্রে আমি সিলেক্ট করতে চাই, কারণ এই দুইটার মধ্যে স্থাপিত সম্পর্কটাকে পরবর্তী যেদিকে মুভ করতে চাই সেই দিকে আমি মানে কপি করে পেস্ট করাবো আর কি, এই ধরনের সেন্সটা এটা। তাহলে এখন এই দুইটাকে যদি একত্রে সিলেক্ট করতে চাই তাহলে কার্সরের এই মোটা দাগের প্লাসটা ঠেলে এনে এই উপরের সেলটায় রাখবো, লেফট বাটন ক্লিক করে নিচের দিকে টান দেব, এই দুইটা সিলেক্ট হলো। এখন এইটা ঠেলে এনে এই মোটা দাগের প্লাসটা যখন ঠেলে এনে এখানে রাখবো তখন চিকন প্লাস হয়ে যাবে, লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচে টান দাও, এইভাবে হয়ে গেল, ঠিক আছে। 1 1 1 111 12 13 এই রিলেশনটা কপি হয়ে গেছে। এখন তোমার যদি মনে হয় যে না এই রিলেশনটা এইরকম না, ঠিক আছে, 2 ফিক্স থাকবে, 11 12 13 14 এরকম করে হবে না, আমার পরিবর্তন করতে হবে। সবসময় যে তোমাকে তোমার মনের অবস্থা বুঝে কম্পিউটার কাজ করে দিবে তেমনটা নয়, সেটা কখনোই না। তুমি কম্পিউটারকে দিয়ে যে কাজই করাও না কেন সেটাকে তোমার ভেরিফাই করে নিতে হবে।
যে আমার যদি 1 এর পর 2 1 1 এর পর 2 1 2 এরপর 2 1 3 না হয় যদি অন্য কিছু হতো তখন তোমাকে সেটা ভেরিফাই করতে হতো যে আসলে 2 1 3 কেন, এখানে হবে 2 1 6, সেটা তোমাকে ম্যানুয়ালি ইনপুট দিতে হবে। এখন কোর্স টাইটেল এটা একটা কিছু থাকলো এবিসিডি এ বি। এখন এই এবিসিডি কেও ঠিক একইভাবে কপি করে টান দেই, এবিসিডি 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 আসলো। যে স্যার আপনি এখানে এ বির পরে এ বি সি ডি আসলো না কেন, এ বি আসলো কেন? এখানে সে হিসেবটা করছে এ বি, যার মানে এই রিলেশনটা কপি করলে এ বি আসে। এখন যদি আমি এখানে সি লিখতাম তখন দেখি এবিসি আসতো কিনা, এবিসি আসছে, কারণ একইভাবে সে কপি করতেছে। ঠিক আছে, এখন এই এবিসিডি এইটা এখানে শো করছে না যেহেতু লেটার দিয়েছি। এখন ক্রেডিট আওয়ার 3, এখানে 3, নিচেরটাও 3। তো এখন এই 3 যদি হয় তাহলে এই 3টা কিভাবে আমি লিখলাম, এখানে 3.00 দিয়েছি কিন্তু 3 আসছে। তো এইটাকে আমি 3.00 দেখানোর জন্য এইখানে দেখো নাম্বার সিস্টেম আছে, এইটাকে যদি তুমি দশমিকের পর দিতে চাও তাহলে সে 2 ডিজিট দেখাবে। ঠিক আছে, আরো দিতে চাইলে আরো দেখাবে, তুমি যদি কমাতে চাও সে কমিয়ে দেখাবে। মানে এটা ভিউ কিভাবে করাতে চাই। তো এখন এটা টান দাও, 3 হয়ে গেল। এখন এই দুইটাকে টান দিলে সব কোর্সগুলিকে 3 হয়ে গেল। এখন আমি এইটাকে এমন ভাবে, এইটা হচ্ছে আমাদের ম্যানুয়াল ইনপুট। আর এই অবটেন মার্কস প্রত্যেকটা সাবজেক্টে, যাতে প্রত্যেক স্টুডেন্ট যেহেতু ভিন্ন ভিন্ন মার্কস পাবে, আমরা এমন একটা এক্সেল ওয়ার্কবুক তৈরি করব, এক্সেল শিট তৈরি করব যেখানে শুধুমাত্র একবার সিস্টেমটা বা এই ফর্মুলাগুলি তৈরি করে রাখবো। এখানে ফর্মুলা এখনো আসেনি, একটু পরে আসবে, যাতে করে শুধুমাত্র এই ঘরটার মার্কস যদি আমি দেই, এইটার কালার করতে চাই প্রেজেন্টেশনের জন্য, এইখানে আমি কালার করে রাখলাম। আবার এইখানে এই ঘরগুলিকে আমি সেল বক্স আকারে রাখতে চাই, তখন এইখানে বর্ডার দিয়ে দিতে পারি। ওকে, আমার টার্গেট হচ্ছে এই বক্সে অবটেন মার্কসে শুধুমাত্র ভ্যালু দেব। যদি এখানে 80 দেই, তার বিপরীতে এখানে এ প্লাস অটোমেটিক চলে আসবে, এখানে 4.00 চলে আসবে। এখানে যা দিব সেই অনুসারে অটোমেটিক এই লেটার গ্রেড এলজি এই ক্যালকুলেশন করে চলে আসবে সব। শুধুমাত্র তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে এই মার্কস গুলি ভিন্নভাবে দিলে পরে রেজাল্টটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। প্রত্যেকের জন্য আলাদাভাবে ক্যালকুলেটর টিপে টিপে আর কাজ করতে হবে না। কি বললাম বুঝতে পেরেছি? হ্যালো, এতক্ষণ যে আলোচনা করেছি শুরু থেকে এ পর্যন্ত, তার মধ্যে কারো কোনো কনফিউশন রয়েছে কি? স্যার হ্যালো, শেষেরটুকু আরেকবার একটু বলবেন, অবটেন মার্কের ওই বিষয়টা না যে স্যার বুঝতে অবটেন মার্কস এর বিষয়টা আমরা এখনো যাইনি, অবটেন মার্কস এর বিষয়টা আমরা দেখবো, ওইটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল বিষয়। এতক্ষণ যা বললাম এগুলি ওয়ার্ডের টাইপ দেখিয়েছি, শুধুমাত্র এই টানাটানি যেটা করলাম, এইটা কপি এইরকম সিলেক্ট করে টান দিয়ে নিচে নামাবো, তখন যেটা হবে সেগুলি আর কি, এইটুক ছিল, আর বেশি কিছু ছিল না। এর পরের অংশটুকু আমাদের মূল বিষয়। ঠিক আছে, জি স্যার। তো এখন আমাদের উদ্দেশ্যটা কি বুঝতে পেরেছি? আমি এখানে স্যার অটোমেটিক অনেকগুলো হচ্ছে আপনার 1111 করে আসতেছে সিরিয়ালের ওইটা। কোথায় স্যার সিরিয়ালের ওইটা যদি হচ্ছে একদম সেম নাম্বার আসে তখন কি করব? সেম নাম্বার আসবে তখনই যদি তুমি 1 কে ধরে এরকম টান দাও, তখন সবগুলি 1 আসবে। জি মানে স্যার। একটা সেলকে ধরে তুমি টান দিলে ওই সেলের ডকুমেন্টটাই সব জায়গায় কপি হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি 1 আর 2 একত্রে এই চাপ দিয়ে ধরে নিচে নামলাম, তখন দুইটা বক্স একত্রে সিলেক্ট হলো না। জি স্যার। এখন তোমার এই কার্সরটা ধরে এই কোণায় নিয়ে আসো, টান দাও, তখন ওইভাবে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ডান। এখন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এইখানে কোনো একটা জায়গায় মনে করো 80 85 দেওয়া আছে, 80 54 33 56, এইটা আমি যদি কোনো একটা জায়গা থেকে কপি করে নিয়ে সেখানে পেস্ট করি, অটোমেটিক এই রেজাল্ট গুলি হয়ে যাবে। এটা আমাদের টার্গেট। এইটুকু ক্লিয়ার? টার্গেটটা বুঝতে পেরেছি? হ্যালো,
জি স্যার। জি স্যার। এই একটু কথা বলো, কারণ এইটা পরীক্ষায় আসবে তো, তোমাদের 20 মার্কস এখানে। সো বি সিরিয়াস। যদি তোমরা বুঝতে না পারো কোশ্চেন করো, পরীক্ষায় না পারলে কিন্তু তখন আমাকে মানে কিছু বললেও কিছু করার থাকবে না, কারণ এই গ্রেড শিট এক্সেল এর ভিন্ন ভিন্ন শর্ত এগুলি বুঝতে হবে। এখন আসি, কাজে আসি। লেটার গ্রেডটা দেখবো আর কি। লেটার গ্রেডে অটোমেটিক যাতে গ্রেড পয়েন্ট আসে। আমাদের কয়টা গ্রেড আছে টোটাল? আমি ধরে নিলাম আমাদের ইউনিভার্সিটিতে 80-র উপরে পেলে, 80 প্লাস পেলে হবে এ প্লাস, ঠিক আছে। 70 পেলে, 70 প্লাস পেলে হবে এ গ্রেড, 60 প্লাস পেলে হবে বি গ্রেড, 50 প্লাস পেলে হবে সি গ্রেড, আর বিলো 50, ঠিক আছে, এটা হচ্ছে ফেল। আমি এই কয়টা গ্রেড বললাম। কি বললাম? আমাদের গ্রেডিং এর শর্তটা দেখি, এখানে লিখি। 80 প্লাস যদি হয় তার মানে হবে, আচ্ছা শোনো, এখানে ট্যাব বাটন, এই যে সেলে আছি এই সেল থেকে পরের সেলে যাওয়ার জন্য ট্যাব বাটনটা প্রেস করলে চলে আসবে, এটা মানে হচ্ছে প্লাস। এটা হলো গ্রেডিং এর শর্ত। তারপরে 70 প্লাস মানে হচ্ছে 70 থেকে উপরে মার্কস, ঠিক আছে। 70 প্লাস না, 70 থেকে উপরে মার্কস, এইটা আমি বোঝাতে চেয়েছি, এ গ্রেড। তারপরে 60 প্লাস, এটা হচ্ছে বি গ্রেড। 50 প্লাস, এটা হচ্ছে সি গ্রেড। স্যার 70 প্লাস এ প্লাস হয়ে গেছে। ওকে, ঠিক আছে, এ গ্রেড হবে, এটা ভুল লিখে ফেলছে। ও এই উপরের এটা সে চলে আসে তো, এভাবে লিখতে হবে। আর বিলো 50, এইটা হবে এফ, ঠিক আছে। বুঝতে পারলাম আমাদের গ্রেডিং এর ক্রাইটেরিয়া। এখন এই ক্রাইটেরিয়াটা এখানে কয়টা মানে স্কেল করেছি আমরা? টোটাল 5টা স্কেল করেছি। এখন আমার এক ছাত্র, সে পরীক্ষা দিয়েছে, সে কত পাবে সেটা তো আমি জানি না। সে কত পাবে তার উপর ভিত্তি করে আমি এক্সেল এর ফর্মুলা তৈরিও করছি না। তোমরা কিন্তু এখান থেকে একটু বোঝার চেষ্টা করবে সফটওয়্যার অরিজিনালি কিভাবে কাজ করে, এবং এইখানে কিন্তু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা যেভাবে কোডিং করে থাকে তার কিছু লজিক টজিক এখানে লাগবে। বেসিক্যালি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা এক্সেলও পারে না, ওয়ার্ডও তো ভালো পারে না, ওদের এগুলি শেখানোই হয় না। কেন শেখানো হয় না? কারণ ওদের এই কোর্স কারিকুলামের মধ্যে এগুলি দেয়া নাই। এখন এইখানে যে বিষয়টা হলো, আমাদের এই 5টা লেভেলকে সূত্রের মধ্য দিয়ে বা শর্তের মধ্য দিয়ে বা যে কোনো ভাবে এক্সেলে দিয়ে আমরা রেজাল্টটা বের করতে হবে, যেন 80 বা 80-র উপরে পেলে এ প্লাস পায়, 70 বা তার উপরে পেলে এ গ্রেড পায়। তো এখন আমার ছাত্র পরীক্ষা দেওয়ার পর সে কত পাবে জানি না, ধরে নিলাম সে সর্বোচ্চটা পাবে, বেস্ট কেস। যদি সে বেস্ট কেস পায়, যদি সে, কথাটা কি বলছি, যদি সে 80-র উপরে পায়, আশা করছি 80 পাবে, যদি সে সত্যি সত্যি 80-র উপরে পায়, তাহলে আমি কি দেবো তাকে? এ গ্রেড, সরি এ প্লাস দিব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সে তো 80-র নিচেও পেতে পারে, কিন্তু কত পেতে পারে তা জানি না। প্রথম চেকিংটা হবে সর্বোচ্চটা পেলো কিনা, এরপরে যদি সর্বোচ্চটাই মিস করে তাহলে সে পাবে, পরবর্তীতে চেকিংটা হবে নেক্সট স্কেলটা পেলো কিনা। এটাও যদি না পায় তাহলে চেকিং হবে তারপরের স্কেল, তারপরের স্কেল, এইভাবে করে করে যতগুলি স্কেল আমি তৈরি করার চেষ্টা করেছি সবগুলি স্কেল চেক হবে। এরপরে সর্বশেষ যেখানে স্কেল আর না থাকবে, মানে ডিফল্ট কেস, মানে যদি অন্য কিছু না হয় তাহলে এইটা হবে, সেইটা হবে সর্বশেষ কেস। তাহলে আমরা এই কাজটা করব, একটা সূত্র লিখতে হবে, ফর্মুলা, এক্সেল এর ফর্মুলা। এক্সেল এর ফর্মুলা কিভাবে লিখতে হয়? যেখানেই আমরা ফর্মুলা শব্দটা এক্সেল এর ক্ষেত্রে ইউজ করব, সেখানে আমি ইকুয়াল চিহ্নটা দিব। ইকুয়াল চিহ্ন দেওয়ার মানেই হচ্ছে সেখানে ফর্মুলা ব্যবহার হচ্ছে, ঠিক আছে। এবং এই ইকুয়াল চিহ্ন দেওয়ার পর তুমি যে ধরনের অপারেশন লিখবা, যোগ বিয়োগ গুণ ভাগ, অনেক কাজ করা যাবে, ঠিক আছে। সেই কাজগুলি করার ক্ষেত্রে তোমাকে এই যে সেলগুলি আছে, সেলের ভিতরে এইখানে এর সেলের মধ্যে আসে কত? 80। 80-কে কখনোই ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে 80-র অবস্থান যে সেলে তার অ্যাড্রেস। এই 80-র অবস্থান করা অ্যাড্রেসটা কত? E2, তাই না?
80 কত নম্বর সেলে আছে? E2 সেলে আছে। সো আমি যদি আসিস, তুই তো আসিস না আমার রুমে, এই আগে তো আসতি। পরীক্ষার সাথে ঘুমাইতে, পরীক্ষার সাথে ঘুমাইতে মিউট কর। হ্যাঁ, কেউ একজন গল্প করছিলাম। তো আমি যেটা বললাম, যদি আমরা ইকুয়াল সাইন ইউজ করি তাহলে অবশ্যই যে সেল আমাদের টার্গেট সেই সেলের ঠিকানাটা আমাদের লিখতে হবে, ঠিক আছে? আর ঠিকানা লেখার পর এই সেল থেকে কোনোভাবেই তুমি বেরোতে পারবে না যতক্ষণ না তুমি এন্টার বাটন চাপবা। কিবোর্ডের উপরে এন্টার যে শব্দটা দেয়া আছে, এন্টার যে বাটনটা আছে, সেইটা প্রেস করলেই তোমাকে এখান থেকে শুধুমাত্র বের হতে দিবে। এর ব্যতিক্রমে আর কোথাও কোনোভাবে তুমি বের হতে পারবে না। এই জায়গা থেকে আর বের হওয়ার সুযোগ নেই যদি একবার ইকুয়াল তুমি লিখো। কি বললাম? যদি কখনো কোনো সেলে ফর্মুলা লিখতে হয়, তার প্রথম শর্ত হচ্ছে ইকুয়াল লিখতে হবে। আর ইকুয়াল দেওয়ার পর তুমি যাই করো না কেন, যদি কোনো সেলের ভ্যালু নিয়ে কাজ করতে চাও তাহলে সেখানে তার সেলের অ্যাড্রেসটা লিখতে হবে। এখানে উদাহরণ হিসাবে 80 কে না লিখে আমরা লিখবো E2 কে, মানে E2 সেলে 80ও থাকতে পারে, 8ও থাকতে পারে, 8 কোটিও থাকতে পারে। ফর্মুলা কমপ্লিট হওয়ার পর সেখান থেকে বের হওয়ার জন্য আমাদের এন্টার বাটন চাপতে হবে। এই তিনটা শর্ত আমার এখানে লাগবে। আর ফর্মুলা লেখার জন্য যাবতীয় ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের ফর্মুলা ব্র্যাকেট শুরু করলে শেষ করতে হবে, এগুলি লাগবে। এখন কাজের কথায় আসি। প্রথমে ইফ লিখবো। কেন ইফ লিখবো? প্রথমে আমি ইফ লিখবো কারণ বাংলায় বলেছি, যদি আমার ছাত্র 80-র উপরে পায় তাহলে তাকে এ প্লাস দিব। তাহলে যদি শব্দটা লিখলাম, চেক করব ছাত্রের মার্কস কোথায় আছে? E2 ঘরে। E2 ঘরে এখানে আমি কম্পিউটারে টাইপ করেও E2 লিখতে পারি, E2 লিখতে পারি, দেখো অটোমেটিক ওইটা সিলেক্ট হয়ে গেছে। অথবা এই প্লাস বাটনটা ঠেলে এনে এটা ক্লিক করলেও E2 হয়ে যাবে। দেখছো, এইটা ক্লিক করছি E2 হয়েছে। আমি যদি এখান থেকে কিবোর্ড থেকে লিখলেও E2 হয়ে যাবে। এখন E2-র মান যদি গ্রেটার দেন ইকুয়াল, এই চিহ্নটা কি বললাম? এই চিহ্নটা তো গ্রেটার, তাই না? আর আমরা এইখানে এই চিহ্নটা দিব, গ্রেটার দেন ইকুয়াল, যেটা আমরা ম্যাথমেটিক্সে শিখে আসছি। একবারে আর কি লিখতে হয়, এই চিহ্নটার নিচেই এইখানে আর কি দেয়, সেটা না দিয়ে আমরা দুইটাকে আলাদা আলাদা ভাবে লিখি। যাই হোক, আমি তোমাদেরকে এই চিহ্নগুলি আগে শেষ করি, তারপরে তোমরা এই ফর্মুলাটা তোমরা বড় করে দেই। ইফ ব্র্যাকেট শুরু, এটা লিখলাম গ্রেটার দ্যান ইকুয়াল 80। 80 থেকে যদি 80 সমান অথবা তার থেকে যদি বড় হয় তাহলে তাকে তুমি এ প্লাস দাও। ইনভার্টেড কমা দিতে হবে কেন? কারণ আমরা কম্পিউটারের মধ্যে যদি কখনো কোনো লাইন লিখতে চাই, সেইটা কম্পিউটারের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়। যদি কোনো ক্যারেক্টার লিখতে চাই, মানে ABCD ইন্ডিভিজুয়াল কোনো, তখন সিঙ্গেল কোটেশন দিতে হয়। যেহেতু এ প্লাস, এটা আমরা লাইন হিসাবে লিখবো কারণ একাধিক টেক্সট আছে। আগেই তোমাদের আমি বলছিলাম কম্পিউটারের মধ্যে যে সিঙ্গেল কোটেশন দিয়ে একটা মাত্র ক্যারেক্টারকে বোঝানো হবে, ডাবল কোটেশন দিয়ে একাধিক ক্যারেক্টার মিলে যদি একটা লাইন হয়, যেটাকে স্ট্রিং বলে, সেটাকে প্রকাশ করবে। আবার একটা ক্যারেক্টারও অনেক সময় আমার লাইনের মধ্যে থাকতে পারে, ডাবল কোটেশন দিব, এটাই আমি জানি। ঠিক আছে, দিলাম। যদি সে 80 থেকে বেশি বা 80 সমান পায় তাহলে তাকে আমি এ প্লাস দিব। এইটুকু ক্লিয়ার? যদি 80 কম পায় তাহলে ধরে নিলাম সে ফেল করছে, এখানে আমি বলে দিলাম ফেল। ওই ফর্মুলাগুলি আমি একটু পরে আর কি সত্যি সত্যি ফেল করায় দিবে? হ্যাঁ, সত্যি সত্যি ফেল করাই দিবে। এখন ধরে নিলাম আমার এখানে একটা লেভেল আমি ভাগ করেছি যে 80-র উপরে এ প্লাস, 80 থেকে উপরে পেলে এ প্লাস, আর তার নিচে পেলে ফেল। এই চারটা শর্ত এই পাশে যা আছে এগুলি আমরা একটু পরে ইমপ্লিমেন্ট করব। এখন শর্ত ছিল কি? ফর্মুলা লেখা শেষ,
এন্টার বাটন প্রেস করো, দেখো এখানে প্লাস চলে আসছে, ঠিক আছে, প্লাস চলে আসছে। এখন তুমি যদি এখানে 79 দাও, ফেল চলে আসছে, ঠিক আছে। এখন আমি এই ফর্মুলাটা সব জায়গায় কপি করে দিলাম, ঠিক আছে। এইখানে তুমি 80 দাও, এ প্লাস চলে আসছে। এখানে 56 দাও, ফেল। এখানে 800 দাও, এ প্লাস। এখানে 123 দাও, এ প্লাস। তোমরা কি এই জিনিসটুকু বুঝতে পেরেছো? আমরা এইখানে যে ফর্মুলাটা লিখেছি, হ্যালো, জি স্যার বুঝতে পারছি। স্যার কারো কোনো কনফিউশন আছে? যদি থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আর না থাকলে আমরা প্রসিড করি। কি ছিল? একটা যদির দুইটা উত্তর আসে, যদির একটা পজিটিভ উত্তর, একটা নেগেটিভ উত্তর। মানে যদি থেকে উত্তর তোমাকে পজিটিভ আসবে, নেগেটিভ আসবে। যদি 80-র উপরে পাই, মানে এই শর্ত হচ্ছে এখানে এইটুকু, এই গ্রেটার দ্যান ইকুয়াল। যদি উপরে পাই বা 80-র সমান পাই তাহলে এ প্লাস, আর না পেলে ফেল। এখন তোমাকে একটা কাজ করি, এখানে আমাদের কি কি শর্ত আসবে? গ্রেটার দেন ইকুয়াল, এই সিম্বলটা আমরা কিভাবে লিখব? এই চিহ্ন। লেস দেন ইকুয়াল, ঠিক আছে, ইকুয়াল। আরেকটা ইকুয়াল চিহ্ন কিন্তু ওভাবে আসবে না, বুঝছো? ইকুয়াল দিলে কিন্তু ওভাবে তারা কোশ্চেন চায়, এন্টার বাটন না চাপলে আর সামনের দিকে এগোতে দেয় না। নট ইকুয়াল, এটা হচ্ছে এরকম। এই চারটা জিনিস আমরা আপাতত কাজে লাগাবো। এখন দেখি ফেল। এখন এই ফেলটা, এখন আমরা ফর্মুলাটা আবার ফিরে আসি। যদি সে 80-র নিচে পায় তাহলে সে, আমার লেভেল কত আছে? 70-এর উপরে। তো এইখানে আমি আবার একটা ইফ কন্ডিশন ইউজ করব, যে যদি 80-র উপরে পেতো বা সমান পেতো, এ প্লাস দিয়ে আমি এখান থেকে রিলিজ। যেহেতু পায় নাই, তাহলে আমার নেক্সট শর্ত চেক করতে হবে, যে দেখবো যে না, সে 80-র নিচে কত পেয়েছে, 70-এর উপরে পেলো, 70-এর উপরে পেলো কিনা সেটা চেক করার জন্য আবার E2 কে চেক করতে হবে। E2 গ্রেটার দ্যান ইকুয়াল 70। যদি সে 70-র উপরে পায়, তখন তাকে কি দিব? এ গ্রেড। এখানে কমা শেষ করো, মানে ইফ শর্ত সত্য হলে যা ঘটবে তা ইফের পরের এই কমাটার পরে লিখে দিব। সত্য হলে যা হবে সেটা এই কমাটার পরে লিখব। এরপরে সত্য হওয়ার শর্তে যা ঘটবে সেইটা লেখার পরে কমা দিয়ে মিথ্যা হলে যেটা হবে সেটা এখানে লিখব। এই কমাটার পরে কি হবে? আবার চেক করব যে না, 70 যদি না পেয়ে তারও কম পেয়ে থাকে, তাহলে আবার ইফ কন্ডিশনের মধ্যে ঢুকবো। ইফ E2 গ্রেটার দ্যান ইকুয়াল 60, 60 থেকে সমান, 60-র সমান বা তার থেকে বড় যদি পাই, তাহলে এখানে আমি কি গ্রেড দিব? বি গ্রেড। স্যার হ্যাঁ বলো। স্যার এই পার্টটা একটু আবার বুঝাই দেন স্যার, ফার্স্ট ইফেক্ট পরের ইফটা একটু আবার বুঝিয়ে দেন স্যার। আমি আবার শুরু করছি, তাহলে আমি এখানে এইটুকু শেষ করি, টোটালটা কেটে ফেললাম। ওকে, ডান। শুরু থেকে আমরা শুরু করছি সবাই, কারণ এই একটা জিনিস বুঝতে পারলে পরেরটার সুবিধা হবে। ইকুয়াল চিহ্ন দিয়ে ফর্মুলা লিখবো। যেহেতু আমার এখানে কয়েকটা ধাপ চেক করতে হবে, প্রথমে আমি বুঝিয়েছি আমাদের পিএসটিউতে শুধু একটা ধাপ আছে, 80 এর উপরে পেলে পাস, 80-র নিচে পেলে ফেল। সেইটা আমি এখন লিখবো এখানে। ইফ এখানে এইটা গ্রেটার দ্যান ইকুয়াল 80 ব্র্যাকেট দিয়ে, সরি ইনভার্টেড কমা দিয়ে পাস দিলাম, আর যদি ফেল করে তাহলে এখানে দিব ফেল, ব্র্যাকেট শেষ, এন্টার দিলাম। এখন তুমি এখানে টান দাও, এ প্লাস এর পরিবর্তে সব ফেল এবং পাস চলে আসছে, ঠিক আছে। এইটুক গেল একটা লেভেল। এখন এই একটা লেভেলের পরিবর্তে যদি আমি দুইটা লেভেল করতে চাই,
যে একটাই হচ্ছে আউটস্ট্যান্ডিং, পাস, ফেল। 80-র উপরে পেলে সেটাকে বলবো আমি আউটস্ট্যান্ডিং, তাহলে এখানে লেখো আউটস্ট্যান্ডিং। সত্য হলে 80-র উপরে যা পেলে যা পাবে সেটা হচ্ছে সত্য, আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, এটা লিখলাম। এখন যেহেতু আরেকটা লেভেল বানিয়েছি 70-এর উপরে, তখন এখানে আমার আগে ছিল 2টা লেভেল, তার জন্য মিথ্যা মানে 80-র নিচে পেলে তাকে আমি ফেল বলে দিচ্ছি। এখন 80-র নিচে আরেকটা লেভেল চেক করতে হবে 70 পেলো কিনা। ইফ আবার চেক করো, এটা গ্রেটার দ্যান ইকুয়াল 70। যদি সে সত্যি সত্যি 70-এর উপরে পেয়ে থাকে তাহলে তাকে আমি বলবো পাস। এখন সে যদি 70-এর উপরে না পেয়ে 70-এর নিচে পেয়ে তখন তাকে আমি বলছি ফেল। ঠিক আছে, এখন দেখো এইখানে ব্র্যাকেট কয়টা আছে, এই একটা আর এই একটা, আর এই পাশে ব্র্যাকেট আছে একটা। যেহেতু ব্র্যাকেট একদিকে শুরু হয়েছে অন্যদিকেও সেখানে শেষ করতে হবে। কয়টা শুরু হয়েছে? 2টা, তাহলে আমাকে 2টা শেষ করতে হবে। এন্টার দাও। তাহলে দেখো এইখানে এখন এই প্রথম লাইনটার ফর্মুলা আর দ্বিতীয় লাইনটার ফর্মুলা কিন্তু এক না, এই জন্য দুইটায় 5 দেখাচ্ছে। কিন্তু এটা যদি আমি কপি করে টান দেই তাহলে দেখো কোথায় কোথায় আউটস্ট্যান্ডিং দেখাচ্ছে। এই তোমরা কি এইটা বুঝতে পেরেছো? জি স্যার। একটু ক্লিয়ার সবাই? জি জি স্যার। স্যার। গুড। এখন আমরা আমাদের গ্রেড শিটটা করব। এখানে ছিল কি এ প্লাস। আমার ফর্মুলা যত লাগবে তত দিতে পারবো না, মানে লেভেল যতগুলি লাগবে ততগুলি দিতে পারবো আমি, রাইট? খালি ব্র্যাকেট শেষ করে দাও। ইফ কত, এই একই ঘর চেক করছি, কিন্তু আমি একই ঘরের ভ্যালুকে বিভিন্ন লেভেলে চেক করছি। 60 কমা দিয়ে ইনভার্টেড কমা বি গ্রেড, এখানে ডান। আবার চেক করো, ইফ ব্র্যাকেট শুরু গ্রেটার দ্যান ইকুয়াল 50 কমা দাও। এখানে কি দিতে হবে? সি গ্রেড। যদি সি গ্রেডও সে না পায় তাহলে কি পাবে? সে ফেল পাবে, এফ। ব্র্যাকেট কয়টা শুরু করছিলাম? 1 2 3 4, শেষ করছি কয়টা? 2টা। আরো 2টা আমাকে দিতে হবে। যদি ব্র্যাকেট একটা মিস করো তাহলে কিন্তু সামনের দিকে আর বেরোবে না, মানে প্রসিড করবে না। এই যে এ চলে আসছে, এখন এইটা কপি করে টান দাও, দেখো সব চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারলাম এখানে? এখন যদি আমি এখান থেকে শুধুমাত্র এটা মানে ধরে নাও এখানে 35 পেল, 35-এ দেখো ফেল। তারপর এখানে 80 দিলাম, এ প্লাস। 45 ফেল, 55 সি, 65 বি, 75 এ গ্রেড, 85। দেখেছো আমরা কিন্তু এখানে এইগুলি অটোমেটিক সব চলে আসছে, আমরা কিন্তু কিছুই লিখিনি, অটোমেটিক্যালি চলে আসছে। শুধুমাত্র একটা জিনিস কপি করে দিলাম তাই এটা হলো। এখন ঠিক জিপির ক্ষেত্রেও আমাকে এই কাজটা করতে হবে। একটু খেয়াল করো, যদিও তোমাদের একটু অধিক রাত্রে বিরক্ত হচ্ছ, কিন্তু কিছু করার নেই। এইখানেও ঠিক একইভাবে আমাকে কাজটা করতে হবে। জিপিতে আমরা কি লেটার গ্রেড দিতাম না, মানে ওই সরি পয়েন্ট দিতাম, সে পয়েন্ট আমরা দিব। ইফ শর্ত চেক করো, এই মার্কসের উপর ভিত্তি করেই দিব ওই একই শর্ত। 4 পয়েন্ট, এটা যেহেতু 4.00 কমা, এখানে ইনভার্টেড কমা কেন দিব না? ইনভার্টেড কমা দিব না কারণ এইটা হচ্ছে নিউমেরিক ভ্যালু। ভ্যালুকে কখনো স্ট্রিং আকারে দিলে সেটা কাজ করে। ঠিক আছে, ভ্যালুকে ভ্যালু আকারে দিতে হয়। নাম্বার আর লাইনের মধ্যে পার্থক্য হচ্ছে যে লাইন সে একটা টেক্সট আকারে ব্যবহার হবে, আর নাম্বার এই লাইনগুলি কখনো অ্যারিথমেটিক্যাল অপারেশনে যোগ বিয়োগ গুণ ভাগে ব্যবহার করা যায়। আর নাম্বারগুলি নাম্বার আকারে রাখতে চাইলে ইনভার্টেড কমা উঠিয়ে রাখতে হবে, এবং এগুলিকে যোগ বিয়োগ গুণ ভাগে ব্যবহার করা যাবে। ঠিক আছে, এখানে আমি ইফ দিলাম আবার, যেহেতু 80-র নিচে যদি পাই তাহলে একইভাবে একই শর্ত চেক করতে হবে। E2 গ্রেটার দ্যান ইকুয়াল 70 কমা দাও, তাহলে কি পাবে? আচ্ছা এখানে কি পাবে সেটা তো আমি জানি না। তো 4 এ গ্রেডে কি আছে? 3.5, তাই না? না 3.75 দিলাম, তাই তো? ওখানে আমার স্কেলটা ওরকম লেখা নেই, শুধু এ প্লাস দিয়েছিলাম। এখন আমরা আমাদের মতো করে বসিয়ে দেব।
ঠিক আছে, এটা তোমার উপর ডিপেন্ড করবে, তোমার প্রশ্নে যেটা দেয়া থাকবে সেটা তোমাকে করতে হবে। ইফ E2 গ্রেটার দ্যান ইকুয়াল কত 60, এটা হবে বি গ্রেডে কত মার্কস, বি গ্রেডে কত 3 না নাকি 2.75, 3 মনে হয়। এই ছেলেমেয়েরা কথা বলো না কেন? Sir, 3 probably. এই তোমরা যদি প্রবাবলি বলো তাহলে আমরা আর কি কইতাম। গ্রেটার দ্যান ইকুয়াল 50, তাহলে আমরা এটাকে দেব একটা কিছু দিব 2.50, আর বাকিরা কিভাবে 0.00। এই তোমরা কি একটু বুঝতে পেরেছো কি লিখলাম? জি স্যার। এইখানে এই প্রত্যেকটা কমা, এই ব্র্যাকেট, এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। যদি কোনো একটা জায়গায় তুমি মিস করো তাহলে সামনে আগাতে দিবে না, কোনো সুযোগ নেই। এটার দাও, টান মারো নিচে, অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, তো এখন কোশ্চেন হচ্ছে যে স্যার আপনি তো 4.00 লিখেছিলেন, এখানে আসে নাই। তুমি এখানে নাম্বারটা এখানে এভাবে করে দিবা। ঠিক আছে, এইখানে এইটা সরি এইভাবে দিলা। তো এখন এই ফরম্যাট পেইন্টার দিয়ে পেইন্ট করে দিলে এটা জাস্ট 2 ডিজিটে চলে আসবে। এই ফরম্যাট পেইন্টার বলতে ফরম্যাটিং এইটার যা আছে সেইটা সবগুলিতে পেস্ট হয়ে যাবে, ফরম্যাট শুধুমাত্র। এই জিপিটা চলে আসছে, বুঝতে পারছি। এখন দেখো এখানে আমি যদি 0 দেই, অটোমেটিক 2 জায়গায় পরিবর্তন হয়ে গেল, আর কোথাও চেঞ্জ করা লাগছে না। এখন আসি তোমার জিপিএ ক্যালকুলেশনে। জিপিএ ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হবে। তোমাদের জিপিএ ক্যালকুলেশনের ফর্মুলাটা তোমরা জানো? হ্যালো, না স্যার। ওকে, তা সেটা তোমাদের জানতে হবে। দেখো কিভাবে জিপিএ ক্যালকুলেশন করে। জিপিএ ক্যালকুলেশনটা হচ্ছে তুমি যে কয়টা সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ, একটু মন দিয়ে শোনো, কারণ পরীক্ষার সময় এটা তোমাদের জানতে হবে। তুমি যতগুলি সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ, প্রত্যেকটা সাবজেক্টের মার্কস যদি 40-এর উপরে হয় তাহলে তুমি সেই সাবজেক্টের ক্রেডিটটা আর্ন করবা। আর জিপিএ ক্যালকুলেশনে পাশকৃত সাবজেক্টের ক্রেডিটটাই ব্যবহার হয়। জিপিএ ক্যালকুলেশন কিভাবে হবে? প্রত্যেক সাবজেক্টের ক্রেডিট আওয়ারকে তার প্রাপ্ত জিপি দিয়ে গুণ করে, প্রত্যেক সাবজেক্টের ক্রেডিট আওয়ারকে জিপি দিয়ে গুণ করে যে রেজাল্টগুলি পাবো সেই রেজাল্টের সামেশনটাকে ক্রেডিট আওয়ার দিয়ে ভাগ করতে হবে। তো সেক্ষেত্রে আমার ক্রেডিট আর্ন হলো কিনা এইটা আগে আমাকে টেস্ট করে রাখতে হবে। ক্রেডিট আর্ন হলো কিনা, আর্ন মিনস আমার সাবজেক্টে প্রাপ্ত নম্বর 40-এর উপরে পেলাম কিনা, এটা হলো তোমাদের এক্সিস্টিং রুলস। আর আমরা এখানে প্রাপ্ত নম্বর 50-এর উপরে যদি না পাই তাহলে সেটা আর্ন হবে না। ঠিক আছে, তো এখন এইখানে আমি আরেকটা নতুন ঘর নিব ক্রেডিটটা আর্ন হলো কিনা সেটা টেস্ট করতে। ঠিক আছে, ক্রেডিটটা আর্ন হলো কিনা সেটা টেস্ট করার জন্য এইখানে ইনসার্ট করো। এখানে এই কলামটা আমার এক্সট্রা লাগবে ক্যালকুলেশনের জন্য, আর্ন ক্রেডিট। ঠিক আছে, এখন আর্ন ক্রেডিট কিভাবে আমরা ডিফাইন করতে পারি? এখানে ইফ ফর্মুলা দিব। ইফটা অনেক বহুল ব্যবহৃত একটা ফর্মুলা। ইফ অবটেইন মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল 50, আমার এখানে 50 না, হ্যালো, 50 বা তার উপরে পেলে তাহলে এই ক্রেডিটটা আর্ন হবে। আর্ন হবে মানে এইখানে যত ক্রেডিট 3 দেয়া থাকলে 3 এখানে বসে যাবে, মানে ওইটা 40 পেয়েছি। যদি 30 দেয়া থাকে তো 30 বসে যাবে। আর যদি সেটা এই D2 দিলাম, মানে এখানে যা লেখা থাকবে সেটাই আমার এখানে আর্ন ক্রেডিটে বসে যাবে। আর যদি সেটা না হয় তাহলে 0 বসবে, কারণ ওই ক্রেডিটটা আমি আর্ন করে নাই। ব্র্যাকেট শেষ, এন্টার দাও। এখন তুমি যদি এইখানে দেখো 0 দিলে অটোমেটিক 0 চলে আসছে আর্ন ক্রেডিট। ঠিক আছে, এটা টান দাও, তাহলে আর্ন ক্রেডিট যেখানে যেখানে আমি যে সমস্ত সাবজেক্টে আমি ফেল করেছি সেই সাবজেক্টের আর্ন ক্রেডিট 0। তাহলে আমি জিপিএ ক্যালকুলেশনে কি বলছিলাম? জিপিএ
জিপিএ এই ক্যালকুলেশনটা কি বলছিলাম, জিপিএ মানে হচ্ছে এখানে ক্রেডিট আওয়ার, আমি ক্রেডিট আওয়ার, ওটা আর্ন ক্রেডিট আওয়ার, আর্ন ক্রেডিট, ওটা আর্ন ক্রেডিট আওয়ার আর এমনি ক্রেডিট আওয়ার দিয়ে 0 দিয়ে গুণ করলে তো কিছুই থাকে না। আর্ন ক্রেডিট আওয়ার গুণ, গুণ চিহ্নটা স্টার দিয়ে বোঝাবো আর কি, আমাদের এই এখানে স্টার দিয়ে সবসময় গুণ বোঝানো হবে, ঠিক আছে। আর্ন ক্রেডিট আওয়ার গুণ জিপি, ওই সাবজেক্টের জিপি, ঠিক আছে, ডিভাইডেড বাই এখানে আর্ন, টোটাল আর্ন ক্রেডিট আওয়ার। এখানে তুমি আর্ন ক্রেডিট আওয়ার শব্দটা না লিখে ক্রেডিট আওয়ার দিলে, কারণ ক্রেডিট আওয়ার ওই সাবজেক্টের ক্রেডিট আওয়ার যা সেটাকে জিপি দিয়ে গুণ করলেই হবে। আর এইখানে হচ্ছে টোটাল আর্ন ক্রেডিট আওয়ার, ভাগ করতে হবে টোটাল আর্ন ক্রেডিট আওয়ার, ঠিক আছে, বুঝতে পারলাম? হ্যালো, জিপিএ ক্যালকুলেশনটা আমি বললাম। এখন এই জিপিএ ক্যালকুলেশনটা কিভাবে হবে? জিপিএ ক্যালকুলেশন হওয়ার জন্য আমাকে কি করতে হবে, ক্রেডিট আওয়ারের সাথে জিপিটা গুণ করতে হবে। তাহলে আমি এখানে আর একটা ঘর নিব, কিভাবে, ক্যালকুলেশনের সুবিধার জন্য ইনসার্ট করলাম। তাহলে এই ফর্মুলাটা লিখি, ক্রেডিট আওয়ার গুণ জিপি করো, এখানে ক্রেডিট আওয়ার গুণ জিপি, ইকুয়াল চিহ্ন দাও, ইকুয়াল চিহ্ন দিয়ে এই যে ক্রেডিট আওয়ার কোথায় আছে, ক্রেডিট আওয়ার গুণ জিপি, এন্টার দাও। ওই যে বললাম আর্ন ক্রেডিট আওয়ার আর নরমাল ক্রেডিট আওয়ারকে যদি 0 দিয়ে গুণ করো তাহলে তো 0ই হবে, তো এটা আসলে ম্যাটার করে না। এই গেল হচ্ছে টোটাল আর্ন ক্রেডিট আওয়ার, আর এইটা গেল সরি টোটাল ক্রেডিট আর্ন ক্রেডিট আওয়ার আর জিপির গুণফল। এরপরে কি বলছি, এইটার সামেশন কত হবে, এইটার সামেশনটা এখানে হবে। তুমি এইটার সামেশন এখানে না দিয়েও এখানেও দিতে পারো, যেখানে খুশি সেখানেই লিখতে পারো। এই সামেশনটা করার জন্য খেয়াল করো, এই অটো সাম ক্লিক করবো আমরা। এইখানে যদি আমি এইটার যোগফল করতে চাই তাহলে সেই সেলটাকে সিলেক্ট করে অটো সামে যাও, এই অটো সামে গিয়ে সাম চিহ্ন ক্লিক করো, এন্টার বাটন, এই সিলেক্ট হয়ে গেল কোত্থেকে, I2 কলাম থেকে, সরি I2 থেকে শুরু করে I11 পর্যন্ত, এন্টার দাও, যোগ হয়ে গেল 72.575। ঠিক একইভাবে আর্ন ক্রেডিট আওয়ারের সামেশন বের করার জন্য অটো সাম ক্লিক করো, অটোমেটিক এখানে চলে আসলো। এইখানে আমার টোটাল ক্রেডিট আওয়ার ছিল কত এই সেমিস্টারে, 30 ক্রেডিট ছিল, এখানে ছিল 30 ক্রেডিট, আমি অ্যাচিভ করছি কত, 21 ক্রেডিট। এইটা যদি আমি অটোমেটিক, এখন জিপিএ ক্যালকুলেশনটা কি হবে, ইকুয়াল দিয়ে এইটাকে ভাগ চিহ্ন দিতে হবে, এরকম ভাগ চিহ্ন 21 দিয়ে ভাগ করো, এটা হচ্ছে তোমার এই সেমিস্টারের জিপিএ। ও জিপিএ তো এখানে আছে, এটা জিপিএ। হ্যালো, তোমরা কি বুঝতে পারছো এই জিপিএ ক্যালকুলেশনের এইটা? জি স্যার। এখানে কারো কোনো কোশ্চেন আছে? এই জিপিএ ক্যালকুলেশনটার সূত্রটা বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখন সিজিপিএ ক্যালকুলেশনটা আমাকে দেখতে হবে। সিজিপিএ ক্যালকুলেশনটা হচ্ছে প্রিভিয়াস তোমার যে ক্রেডিট আওয়ারটা আর্ন করেছো, প্রিভিয়াস কিউমুলেটিভ ক্রেডিট আওয়ার, যেটা এটাকে কিউমুলেটিভ সিজিপিএ বলে আর কি, প্রিভিয়াস কিউমুলেটিভ ক্রেডিট আওয়ার। প্রিভিয়াস কিউমুলেটিভ ক্রেডিট আওয়ার মানে হচ্ছে তুমি যদি এখন 3rd সেমিস্টারে পড়ো তাহলে তোমার এখন কিউমুলেটিভ ক্রেডিট আওয়ারের ভ্যালুটা হচ্ছে 1st সেমিস্টারে আর্ন ক্রেডিট আর 2nd সেমিস্টারের আর্ন ক্রেডিটের সমন্বিত যে ক্রেডিট আওয়ার, সেটা হচ্ছে পিসিসিএস। এই পিসিসিএস কে গুণ করতে হবে পিছনের সিজিপিএ, দ্যাট মিন্স 1st সেমিস্টার এবং 2nd সেমিস্টারের যে সমন্বিত সিজিপিএ আছে, দুইটা সেমিস্টারের সাবজেক্টগুলিকে ইউজ করে যে আর্ন ক্রেডিট আওয়ার মানে জিপি কে ক্রেডিট আওয়ার দিয়ে গুণ করে এইভাবে করে টোরে যে রেজাল্টটা আসে সেটাকে বলা হয় প্রিভিয়াস কিউমুলেটিভ ক্রেডিট আওয়ার।
PCGPA এই দুইটাকে গুণ করব, গুণ করার পর সেইটাকে ভাগ করতে হবে এই সেমিস্টারের টোটাল ভাগ করার আগে এটার সাথে যোগ করতে হবে এই সেমিস্টারের সিজিপিএ গুণ আর্ন ক্রেডিট আওয়ার। ঠিক আছে, এই দুইটাকে যোগ করলাম, গুণফল দুইটাকে যোগ করলাম, যোগ করার পর ব্র্যাকেট দিয়ে দিই। এরপরে আমি এটাকে ভাগ করব পিছনের PCCH প্লাস এই সেমিস্টারে আর্ন ক্রেডিট আওয়ার, মানে টোটাল আর্ন ক্রেডিট আওয়ার, এটাকে টোটাল আর্ন ক্রেডিট আওয়ার। এটা আর্ন ক্রেডিট বুঝে নিও তোমরা, এই সেমিস্টারে যতগুলি সাবজেক্টে পাস করছি তার ক্রেডিট আওয়ারের যোগফল। ঠিক আছে, এই ফর্মুলা দুইটা কিন্তু আমাদের লাগবে, এটা তোমরা খাতায় লিখে রাখো, তোমরা খাতায় লিখে রাখো, এই ফর্মুলা দুইটা লাগবে, সিজিপিএ এবং জিপিএ ক্যালকুলেশন। স্যার সিজিপি এর সূত্রটা একটু আরেকবার বলতেন স্যার। সিজিপিএ এর সূত্রটা হচ্ছে, সিজিপি এর ইলাবোরেশন হচ্ছে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। এইটা ক্যালকুলেশন করার জন্য তুমি যে সেমিস্টারে কিউমুলেটিভ সিজিপিএ হিসেব করবা তার পূর্ববর্তী সেমিস্টারের পূর্ববর্তী যতগুলি সেমিস্টার শেষ হয়েছে সেই সেমিস্টারগুলিতে অর্জিত ক্রেডিট আওয়ার এবং সেই সমস্ত সেমিস্টারগুলি মিলিয়ে যে সিজিপিএটা আছে এই দুইটা ভ্যালু আনা লাগবে। ওকে, এই দুইটা ভ্যালুর গুণফল যোগ বর্তমানে যে সেমিস্টার তুমি মানে কমপ্লিট করতেছো, সরি এটা কিন্তু জিপিএ, সরি এই সেমিস্টারের জিপিএ এর সাথে এই সেমিস্টারের আর্ন ক্রেডিট আওয়ার, এই দুইটার গুণফল যোগ হবে। ঠিক আছে, যোগ হওয়ার পর এই যোগফলটাকে ভাগ করব এই সেমিস্টারের আগে যত ক্রেডিট আওয়ার আর্ন করেছো এর সাথে বর্তমান সেমিস্টারে যতটুকু আর্ন করেছো এই দুইটার যোগফল, এই দুইটাকে ভাগ করলেই হবে। বুঝতে পেরেছো? আমি আবার বলি, তোমার যে সেমিস্টারে কাজ করছি তার আগের সেমিস্টারগুলিতে যতগুলি ক্রেডিট আওয়ার অর্জন করেছি এবং যতটুকু সিজিপিএ পেয়েছি এই দুইটা ভ্যালুর গুণফল, এর সাথে যোগ হবে বর্তমান সেমিস্টারের অবটেন্ড জিপিএ 3.46 আর আর্ন ক্রেডিট আওয়ার 21, এই দুইটার গুণফল, মানে এই সংখ্যাটাই আর কি, এই দুইটাকে যোগ করব, যোগ করে আমার ভাগ করতে হবে পিসিসিএস মানে আগের যে ভ্যালুটা ছিল সেইটার সাথে এই 21 যোগ করে, যেটা আমরা এই প্র্যাকটিক্যালটা করি তাহলে বুঝতে পারবো। তোমার সেকেন্ড সেমিস্টারের সিজিপিএ পিসিজি মানে গত সেমিস্টারে যে সিজিপিএটা পেলে সেইটা এই সেমিস্টারের জন্য পিসিজিপিএ কলামে থাকবে 3.557, আর গত সেমিস্টার পর্যন্ত তোমার ক্রেডিট আওয়ার অর্জন করা ছিল 28। ঠিক আছে, এই ভ্যালু দুইটা গত সেমিস্টারের ট্রান্সক্রিপ্ট থেকে আমরা আনবো, এই ভ্যালু দুইটা দেয়া থাকবে। হ্যালো, জি স্যার। এই ভ্যালু দুইটা গত সেমিস্টারের ট্রান্সক্রিপ্টের এই সিজিপিএ ঘরে দেয়া আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইখানে আরেকটা কলাম রেখে দিই আমি, এইখানে হচ্ছে কিউমুলেটিভ ক্রেডিট আওয়ার, এটা আমরা লিখে দেই, সমস্যা নেই, এটা ঝামেলা হয়ে গেছে। এখন এই সিজিপিএ ঘরটার ক্যালকুলেশনটা আমরা এখন করব, কি করব জানো? এখানে যে এই ফর্মুলাটা লিখেছি না, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। এখানে যেটা আছে হুবহু সেটাই করব। এখানে পিসিসিএস কোন ঘরে আছে বলো তো, কোন ঘরে আছে কেউ একজন? পিসিসিএস কোন ঘরে আছে, তার ঠিকানা কত? 28 না? এর ঠিকানা কত? এল স্যার L5 L7, L5 কিভাবে হবে? L5 তো এই ঘরের,
1 2 3 সরি 1 2 3 4 5 6 7 L7 তাহলে L7 লেখো। এর সাথে গুণ করব, গুণ চিহ্ন দিলাম। এর সাথে কি গুণ হবে? PCGPA। PCGPA কোন ঘরে আছে? K7 না? কথা বলো না কেন? স্যার ব্র্যাকেট শেষ করলাম, প্লাস দিলাম। এই সেমিস্টারের জিপিএ কত? কোন ঘরে আছে? J7। ব্র্যাকেট শুরু করো, যেহেতু দুইটা আলাদা জিনিস। ম্যাথমেটিক্সের মানে আমরা যে সরল অঙ্ক করতাম ঠিক সরল অঙ্কের ফর্মুলাটা মেইনটেইন করবা, আদারওয়াইজ কম্পিউটার ভুল করে ফেলবে। গুণ দিলাম, এর সাথে গুণ হবে কোনটা? আর্ন ক্রেডিট আওয়ার। আর্ন ক্রেডিট আওয়ার কোথায় আছে? এই জায়গাটা, তাই না? এটা কত নম্বর ঘর? ক্লিক করি, কত নম্বর ঘর বোঝা যাবে। H12 ব্র্যাকেট শেষ। এখন এখানে কয়টা ব্র্যাকেট আছে? এই ব্র্যাকেটটা শেষ করলাম এখানে, এই ব্র্যাকেটটা শেষ করলাম এইখানে, কিন্তু এই শুরুর ব্র্যাকেটটা শেষ হয় নাই। এটাকে আমি ক্লোজ করলাম, এটাকে এই ভাগ চিহ্ন দিলাম, আবার একটা ব্র্যাকেট শুরু করলাম, কারণ যোগফল দিয়ে এখন ভাগ করতে হবে। যোগফল ছিল কি? PCCH। PCCH এইটা নিলাম, যোগ আর্ন ক্রেডিট আওয়ার, এই ব্র্যাকেট শেষ করলাম। এখন আমি এখান থেকে কোনোভাবেই বেরোতে পারবো না, যেখানেই ক্লিক করি না কেন ভেজাল লাগবে। যদি হাতে লেখা শেষ হয় এন্টার বাটন চাপ দিয়ে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন? হ্যালো, এন্টার বাটন চাপ দিলাম। এই সেমিস্টারে আমার সিজিপি হচ্ছে 3.517 এটসেট্রা এটসেট্রা। আর কিউমুলেটিভ ক্রেডিট আওয়ার, এটা হিসেব করার জন্য কি করতে হবে? গত সিসিএইচ এর সাথে এইটা যোগ করে দাও, এটার দাও। আমি ভুল করছি, এখানে 76 হয়ে গেছে। এল প্লাস এইটা, এন্টার দাও। 49 ক্রেডিট আসছে। হ্যালো, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, স্যার টিসিএস টা কিভাবে যেন করলেন? সিসিএস টা করলাম। সিসিএস মানে কি? কিউমুলেটিভ ক্রেডিট আওয়ার। কিউমুলেটিভ মানে সমন্বিত। এই কিউমুলেটিভ শব্দটার সাথে জড়িত হয়েছে পূর্ববর্তী যত সেমিস্টার কমপ্লিট করেছি তার অর্জিত ক্রেডিট আওয়ার, সাথে এই সেমিস্টারের অর্জিত ক্রেডিট আওয়ার। এই সেমিস্টারের অর্জিত ক্রেডিট আওয়ার কত ছিল? 21। এই ক্লিক করলাম, যোগ করলাম, পিছনে কত পাইছি? 28। এটার দাম 49। সিসিএস বুঝেছো? জি স্যার। তো এইটা আমি এখানে একটু ঝামেলা করছে, বড় ঘর, এটা কাট করে আমি এখানে লিখি, তাহলে সুবিধা হবে। এটা হলো আমার এখন আমার গ্রেড শিট মানে ট্রান্সক্রিপ্ট করলাম। এখন এই রিমার্কসে ফেল আর পাস আছে না, সেটাও আমরা এখানে লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো সেটা পরে দেখি, আপাতত এই জিনিসটা বোঝার চেষ্টা করি। এইখানে এইটুকু সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি? হ্যালো, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? দেখো এখানে যদি মার্ক সবাই 0 পেত তাহলে কত আসতো? তাহলে দেখো এখানে একটা ডিভিশন বাই 0, এখানে একটা রং দেখাচ্ছে, মানে 0 দিয়ে কখনো তোমার কোনো কিছুকে ভাগ করলে সেটা ইনফিনিটি আসে, সেটা সেখানে বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে? তো এখন আমরা 0 হবে না, সবাই তো 0 পাবে না, সেটা আমরা অন্যভাবে হ্যান্ডেল করতে হবে, সেটা আমরা বাদ দিই, এক্সেপশন কেসটা আমরা বাদ দিই। যদি এ প্লাস দিই তাহলে দেখো এই সেমিস্টারে আমি এ প্লাস পেয়েছি, এই সেমিস্টারে আমি এ প্লাস পেয়েছি। জিপিএ কত? 4। এই সেমিস্টারে জিপিএ কত? 4, বাট আর্ন ক্রেডিট কত? 3। বুঝতে পারলাম? যদি এখানে আমি একটা 50 পেতাম অনলি, তাহলে দেখো জিপিএ তে কিভাবে ধস নামে। বুঝতে পেরেছি? হ্যালো, এখন যদি আমরা এইখানে এই কাজটা আমাদের সেমিস্টারগুলিতে যেভাবে আছে সেভাবে করতে চাই, তাহলে কি করতে হবে বলতো? এই ফর্মুলাটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে না? 75 গ্রেড, তারপরে এখানে দাও 70 মাইনাস, তাই না?
মাইনাস তো এই কথা বলছো না কেন তোমরা? এরপরে কত আসে 65 65 এ কি আসবে বি প্লাস, তাই না? বি প্লাস। আর এই এফ গ্রেডটা এখানে থাকবে না, এখানে আমি আবার ফর্মুলা লিখবো ইফ কি আসবে এই ফর্মুলা দিলাম গ্রেটার দ্যান ইকুয়াল 60, যদি এটা হয় তাহলে ইনভার্টেড কমা দিয়ে বি গ্রেড দাও, গেল এটা, কমা শেষ করো, ইফ লেখো, আবার ব্র্যাকেট শুরু করো, ঠিক আছে? আবার এই ভ্যালুটাকেই চেক করো, গ্রেটার দ্যান ইকুয়াল 55, তাহলে কি আসবে ডাবল কোটেশন দাও বি মাইনাস, এই শেষ করলাম। বি মাইনাস এর পর কি আসবে আবার ইফ দাও, ব্র্যাকেট শুরু করো, এইটা দিলাম গ্রেটার দ্যান ইকুয়াল 50 যদি হয় তাহলে হবে সি প্লাস, ইনভার্টেড কমা সি প্লাস, ওকে, কমা শেষ করলাম, ইফ দিলাম, আবার দিলাম, তাহলে কি লিখতে হবে আবার এইটাকে চেক করতে হবে, ইকুয়াল দিলাম, এখানে আসবে 45, শেষ করলাম ইনভার্টেড কমা সি প্লাস না সি গ্রেড, এরপরে আবার ইফ দাও, এখানে লিখলাম, এইটা আবার লিখবো গ্রেটার দ্যান ইকুয়াল 40, যদি এটা পাই তাহলে এটা হবে ডি গ্রেড, আর যদি সেটা না হয় তাহলে আসবে এফ, এই ব্র্যাকেট শেষ করলাম। কয়টা গ্রেড আছে সেই কয়টা ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে, এখানে এক, ওরে বাবা এখানে তো যাচ্ছে না, দেখছো এই একটু ভুল লিখছি, হচ্ছে না, ঠিক আছে, এই কারেকশন করে দিলাম, কই গেল এই, এখন এই এ প্লাস থেকে শুরু করে আমি টান দিলাম, এই চলে আসছে। এখন দেখো তুমি এখানে 40 দাও, বি গ্রেড চলে আসতেছে, 39 দাও, ফেল, 75 এ, 70 মাইনাস, 65 বি প্লাস, 60 বি, 55 বি মাইনাস, 50 সি প্লাস, ঠিক আছে? ভ্যালুগুলি অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি যাই দিবা না কেন সেই অনুসারে মান চলে আসতেছে। কিন্তু এই জিপিটা আমি যদি চেঞ্জ করি না করি ততক্ষণ আমার কি লেটার গ্রেড কোনো জায়গায় কাজে আসছে অপারেশনে? না, শুধুমাত্র জিপি গুলি আসছে। তাহলে এখন কি করতে হবে, এই ঘরটাকেও আর 3-4 মিনিট আমরা কাজ করব, তারপরে আমরা তোমাদেরকে ছেড়ে দেব। এখানে 4, এখানে 3.75 হবে কত, 75 এর উপরে পেলে 3.75, এখানে আসবে কত 70, 70 হলে 3.50, এখানে আসবে কত 65, 65 হলে কত পাবে 3.25, কোথাও কিন্তু ভুলভাল লেখা যাবে না, তাহলে কিন্তু ভেজাল হয়ে যাবে, একবারে বেঁকে বসবে, বের হওয়া যাবে না, কারেকশন খাতায় গিয়ে লিখবে তারপর করবা, হ্যাঁ? ইফ ব্র্যাকেট শুরু করো, ঠিক একইভাবে এই ভ্যালুটাকে চেক করো, গ্রেটার দ্যান ইকুয়াল কত হবে 60, কমা শেষ করো, কত আসবে 3.00, ব্র্যাকেট শেষ, সরি ইফ ব্র্যাকেট এইটা গ্রেটার দ্যান ইকুয়াল 55, কমা 2.75, এটা আবার ইফ ব্র্যাকেট শুরু, এটা লিখবো গ্রেটার দ্যান ইকুয়াল 50, কত আসবে 2.50, কমা ইফ ব্র্যাকেট শুরু, এইটা এটা দিলাম, কত আসবে এখানে 45, 2.25, কমা আবার ইফ ব্র্যাকেট শুরু, এইটা গ্রেটার দ্যান ইকুয়াল 40, কমা শেষ 2.00, যদি এটা না হয় তাহলে 0.00 দিতে থাকো, 3-4টা পরে এন্টার দাও, হইলে হবে, নাইলে ইএস দিবা। যদি মাইনর কারেকশন হয় তাহলে ইএস দিলে সেই ব্র্যাকেট গুলি দিয়ে নিতে পারবে, কিন্তু ভিতরে যদি কমা টমা না দাও তাহলে সেটা কিন্তু সে কারেকশন করতে পারবে না, ঠিক আছে? এখানে কিন্তু সে কারেকশন করে নিয়েছে এই ব্র্যাকেটের প্রবলেম গুলি, কারণ ভিতরে গুলি সব ঠিক লিখেছিলাম, বুঝতে পেরেছি? এই দেখো এখন এখানে অটোমেটিক চলে আসছে, আমি এইভাবে একটা কাজ করি 80, তারপরে 75,
70 65 60 55 50 45 কি হলো এই মিস করলাম নাকি কোনো একটা 80 75 70 65 60 55 50 45 40 আর এখানে 39 দেখো অটোমেটিক্যালি সব চলে আসতেছে অটোমেটিক্যালি এখানে সব চলে আসতেছে এখন এখানে আর্ন ক্রেডিটে আমি একটা ভেজাল করছিলাম না আচ্ছা এখানে তোমরা একটা কাজ করবা এখানে একটা কাজ করবে এখানে যে এই শর্তটা আছে এটা আমি কিভাবে মডিফাই করতে পারি কেউ একজন বলো তো হ্যালো এই তোমরা কি আসো না আমি একাই বলে যাচ্ছি স্যার ওই জায়গায় 40 দিলে হবে না স্যার? এই তো গুড এই যে 40 দিলেই হয়ে যাবে গুড এই তো বুঝে গেছো সুন্দর ডান তাহলে এখন কিন্তু আমার টোটাল ফর্মুলা কমপ্লিট আমার এখানে অটোমেটিক চলে আসতেছে আমাদের অরিজিনাল ট্রান্সক্রিপ্ট যেভাবে হওয়ার কথা ঠিক সেইভাবেই হবে কিন্তু অরিজিনাল ট্রান্সক্রিপ্টে স্যার এইখানে তো আমার এই আর্ন ক্রেডিট আওয়ার এইটা নাই তাহলে এটা যেহেতু নাই সেটা আমরা এখানে হাইড করে দিই এই দুইটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এইখানে যখন ওই যে অ্যারো দুই পাশে হবে ডানে বামে এইটা হওয়ার পর লেফট বাটন চাপ দিয়ে ধরে টান দিয়ে ঢুকিয়ে দাও হারিয়ে গেল ঠিক আছে তাহলে এখন আমার যেভাবে ট্রান্সক্রিপ্ট ছিল বা আছে তোমাদের সেটা দেখলে এটার সাথে ম্যাচ করছে না করছে আবার এখানে সিসিএইচ ও নাই সেটাও তুমি এখানে সিসিএইচ আছে মনে হয় জানি যেটা থাকবে সেটা রাখবো না হয় আমার ক্যালকুলেশন পারপাসে রাখলাম বাকিটা ফেলে দিলাম আমি যদি এইটাকে এখন খুশি হই মানে ওকে ডান এটা 1 নম্বর স্টুডেন্টের জন্য আমি করলাম ঠিক আছে আমি এখন এই 2 নম্বর স্টুডেন্টের জন্য করার ক্ষেত্রে এখানে আমি পেস্ট করলাম খালি এই ভ্যালুগুলি দিব অটোমেটিক চলে আসবে ঠিক আছে এই ভ্যালুগুলি খালি 2 নম্বর স্টুডেন্টের জন্য মার্কটা বসাবো দেখো চলে আসছে এখানে তোমার 2 নম্বর স্টুডেন্ট 40 45 65 এই সেই ওকে এখন দেখো এখানে তোমাদের তো সব 3 ক্রেডিট আওয়ারের আমাদের কিন্তু 0.75 ক্রেডিটও আছে 1 ক্রেডিটও আছে 2 ক্রেডিটও আছে 3 ক্রেডিটও আছে এখন এরকম যদি হেরফের হয় তাও কিন্তু আমার কোনো ক্যালকুলেশনের জটিলতা নেই অটোমেটিক সে করে দিচ্ছে একবার যদি আমি এই জিপি এলজি আর এই জিপিএ সিজিপি এর ফর্মুলাটা লিখে নিতে পারি তারপর শুধু কপি পেস্ট করে দিলেই আমার ক্যালকুলেশনটা হয়ে যাবে আমরা কি এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি হ্যালো হ্যালো জি স্যার। এই তোমাদের কারো কোনো প্রবলেম আছে যে স্যার প্রবলেম তো অনেক আছে করতে গেলে কত বিপদে পড়বো তখন দেখা যাবে তাই না আজকের মতো আমরা ক্লাস শেষ করলাম